Only football can make you feel like this. এরপরে আপনি আবারও জিজ্ঞাসা করতে পারেন ফুটবলেরও কি এই রাইট আছে এইভাবে মার্শেইকে বাদ দেওয়ার, অথবা ফুটবলের কি এই রাইট আছে এইভাবে করে রিয়াল মাদ্রিদকে টপকে বেনফিকার চলে যাওয়ার। ফুটবল অবিশ্বাস্য, চ্যাম্পিয়ন্স লিগ অবিশ্বাস্য, 18 ম্যাচের রাতে শেষ পর্যন্ত কথা বলার কত কিছু আছে। কিন্তু আমরা শুরু করতে চাই এক মহানাটকীয় গল্প দিয়ে, যা আমরা জীবদ্দশায় আর কখনো দেখবো কিনা তাই নিয়েও সংশয় থাকতে পারে। বেনফিকা যেভাবে রিয়াল মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফ নিশ্চিত করেছে, 3-2 গোলে রিয়াল মাদ্রিদের বিপক্ষে বেনফিকা জিতছিল, কিন্তু সেটাও যথেষ্ট নয়। এই সময় গিয়ে গোলকিপার গোল করেন, এটা হয়? লাস্ট মোমেন্টের সিনগুলো চিন্তা করুন। বেনফিকার গোলকিপার ট্রুবিনের কাছে বল, তিনি টাইম ওয়েস্ট করছেন। তিনি জানেন যে 3-2 গোলে ম্যাচ জিতে গেলেই মোটামুটি কনফার্ম যে তারা রাউন্ড অফ 16 কোয়ালিফিকেশন স্পট পাবেন। তারপর তাদের কাছে মেসেজ পাঠানো হলো যে না, তাদেরকে আরো এক্সট্রা একটা গোল করতে হবে। রুই কস্তা ফেটে পড়ছেন ক্ষোভে। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। তারপর জোজে মরিনিও বললেন তুমি বক্সে যাও, এবং বক্সে যাওয়ার পর যখন আউটসনেসের বলটা বক্সে গিয়ে পড়লো, আপনি কি এক্সপেক্ট করবেন? আপনি একটা গোল অবশ্যই এক্সপেক্ট করবেন না, কিন্তু সেই গোলটা কার কাছ থেকে আসলো? বেনফিকার গোলকিপারের কাছ থেকে। ম্যাচের 98 মিনিটে বেনফিকার গোলকিপার নিশ্চিত করেছেন যে এক গোল ব্যবধানে এগিয়ে থেকে বেনফিকা চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফটা নিশ্চিত করবে। জোসে মরিনিও বক্স অফিস হিট। কেন তাকে বলা হয় তিনি আসলে এই সবের মাস্টার, আপনি সেটা এই ম্যাচ দেখলে হয়তো বুঝতে পারবেন। এই ম্যাচের ঘটনা প্রবাহ ব্যাখ্যা করাও আসলে এত বেশি মুশকিল, বোঝানো এত বেশি মুশকিল। আপনি হুট করে টেলিভিশন খুললে বুঝতে পারবেন না যে ঘটনাটা কি ঘটছে। যারা ম্যাচের খবর রেখেছেন তারাও ওই 17 ম্যাচ শেষ করে যখন শেষের অংশটুকু দেখছেন, তারাও আন্দাজ করতে পারবেন না যে 3-2 গোলে রিয়াল মাদ্রিদের মতো দলকে বেনফিকা হারিয়ে দিচ্ছে। গোলকিপার কেন বক্স ছেড়ে অন্য বক্সে যাচ্ছে? ফার্স্ট হাফে আপনার ওই 5-7 মিনিটে যে ল্যাগটা ছিল ভিএআর ডিসিশনের কারণে, সেটাই সম্ভবত বেনফিকা এবং রিয়াল মাদ্রিদের ম্যাচটাকে একটু লেন্দি করেছে। যে সবগুলো ম্যাচ শেষ, সবার হিসাব কিতাব চুকে গেছে যে কে কোথায় যাচ্ছে। শুধুমাত্র মার্সেই বসে আছে যে তাদের কপালটা নির্ভর করছে বেনফিকার ম্যাচে কি হয়। কিংবা আপনিও তখন এক্সপেক্ট করবেন না। আমি বারবার টেবিল দেখছিলাম যে টেবিল ওঠানামা করছে। অলিম্পিয়াকোস একবার বাইরে চলে গেল, শেষ পর্যন্ত তারা ম্যাচটা জিতে আয়াক্সের সঙ্গে অলিম্পিয়াকোস উপরে উঠে আসলো। একমাত্র বেনফিকা আর মার্সের ভাগ্যটা নির্ভর করছে রিয়াল মাদ্রিদ বেনফিকার ম্যাচে কি ঘটবে। সেখানে জোজে মরিনো নিজে কখনো চিন্তা করে নাই, এবং তিনি ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে বলছেন যে এটা তার জীবনে কখনো হয় নাই। মানে ফুটবলে এমন কিছু হয় যেটা কখনো হয় না। আপনি এক্সপেকটেশন কখনো রাখতে পারবেন না যে ফুটবল আপনাকে কি উপহার দিবে, কি বা আপনার কি কপালটা পোড়াবে। আপনার এমন কপালই পুড়েছে রিয়াল মাদ্রিদের জন্য। রিয়াল মাদ্রিদ প্রসঙ্গতে আসবো যে থিবো কোর্তোয়া পর্যন্ত ট্রুবিনকে যে জড়িয়ে ধরেছে যে ভাই তুমি যেটা করছো এটা কখনো হয় নাই, মানে আমি প্রশংসা না করে পারছি না। আপনি এটা বিশ্বাস করতে পারেন যে এক গোলকিপার গোল হজম করেছে আরেক গোলকিপারের কাছে, গোল হজম করার পরে তিনি গিয়ে সেই গোলকিপারকে তার উদযাপনে গিয়ে সেখানে তিনি অংশ নিচ্ছেন, সেই গোলকিপারকে তিনি কংগ্রেচুলেট করছেন। এই হচ্ছে ঘটনা। এটা বোঝার জন্য আমাদের কিন্তু পয়েন্ট টেবিল দেখতে হবে বেনফিকা কি করে এই জায়গায় কোয়ালিফাই করলো প্লে অফে। বেনফিকা এই রাতটা শুরু করেছিল, তারা টপ 24-এ ছিল না, তাদের পক্ষে থাকা সম্ভব না এরকম একটা অবস্থা। সেই জায়গায় বেনফিকার যখন তারা 3-2 গোলে রিয়াল মাদ্রিদকে হারাচ্ছে, তখন তাদের গোল ব্যবধান -3। মার্শেইর গোল ব্যবধানও সেই পর্যন্ত -3। সেই হিসেবে 24 নম্বর দলটা হচ্ছে মার্শেই হয়ে যায়। গোল স্কোরিং এর দিক থেকে সেখানে মার্শেই এগিয়ে ছিল, যেহেতু গোল ব্যবধান টাইড। এরপরে ওই শেষ মুহূর্তে বেনফিকার দরকার একটা গোল, সেই গোল 9 জনের রিয়াল মাদ্রিদের বিপক্ষে করেছেন ট্রুবিন। এবং এই 24 বছর বয়সী ইউক্রেনিয়ান গোলকিপার তিনি তার দলকে নিয়ে গেছেন এই জায়গাতে, জোসে মরিনিওকে বানিয়ে দিয়েছেন আরো একটা ইতিহাসের অংশ। এই গোল নিয়ে তিনি আসলে কি বলছেন? গোলকিপার বলছেন তিনি কিছুই জানতেন না, তার পক্ষে কোনো কিছু জানা সম্ভবই ছিল না। আমি আসলে জানতামই না আমাদের সমীকরণ কি দাঁড়াচ্ছে আর কোন পথে যাচ্ছি। এরপরে দেখলাম সবাই আমাকে বলছে ওপরে যাও, কোচও দেখলাম একই ইশারা দিলেন, তাই চলে গেলাম বক্সের ভেতরে। এরপরে কি হয়েছে আমি জানি না কি বলা উচিত। আমি তো গোল করতে অভ্যস্ত নই, আমার বয়স 24, এই প্রথম আমি গোল করলাম। মানে এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন। একজন গোলকিপারের দায়িত্ব গোল ঠেকানো। যে কাজটাতে আপনি অভ্যস্তই না, যে কাজটা আপনার কাছে জীবনে কখনো কেউ এক্সপেক্টই করবে না, সেই কাজটা যখন আপনি করে ফেলেন, আপনি ওই মোমেন্টে জানেন না যে আপনি কি মানে অনুভব করবেন। আই থিঙ্ক আপনার মনে থাকার কথা ইভান প্রভেদেলের গোলটার কথা আতলেতিকো মাদ্রিদের সঙ্গে, সেই মোমেন্টটা যেটা যে নাটকের জন্ম দিয়েছে, ওটা তো ইটসেলফ ওয়াজ মানে অদ্ভুত একটা মুহূর্ত। কিন্তু বেনফিকার ঘরের মাঠে আপনার
নির্ভর করছে যে সামনের মাসটা আপনার কেমন হবে। জোজে মরিনিও থাকবেন কিনা ডাগ আউটে, এটাও একটা বড় গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ জোজে মরিনিওর বেনফিকা দুটো লিগ টুর্নামেন্ট থেকে বাদ হয়ে গেছে, তাও আবার পোর্তোর কাছে, এবং এরকম একটা সার্কামস্ট্যান্সেস ছিল যেটা ওই সময় মরিনিও পরে বলেছেন। সেই জায়গায় থ্রুবিন, যিনি 2 মিনিট আগে টাইম ওয়েস্ট করছিলেন এবং তিনি জানতেন, এবং জোজে মরিনিও পর্যন্ত জানতেন না যে ইকুয়েশনটা কি, তারপর দর্শকদের থেকে বলা হচ্ছে যে তোমাদের একটা গোল করতেই হবে। রুই কস্তা রাগে ফেটে পড়ছেন যে থ্রুবিন কি করছে, এটা তো করার সময় না, এই সময় তো টাইম ওয়েস্ট করার সময় না। প্লেয়ার তো জানেন না, প্লেয়াররা জানেন না যে তাদের আরো একটা গোল প্রয়োজন। তারা জানেন যে আমরা তো রিয়াল মাদ্রিদকে হারিয়ে দিচ্ছি, এটাই তো আমাদের জন্য উদযাপনের উপলক্ষ। এবং জোজে মরিনিও কখনো রিয়াল মাদ্রিদকে হারান নাই 6 বারের চেষ্টায় প্রথমবার। এবং জোজে মরিনিও যে আমরা কখনো, আমি এখানে আসার পর কখনো ভাবি নাই যে জোজে মরিনিওকে নিয়ে আমরা শুরু করব কথা বলা। সেই জোজে মরিনিও অনেকে বলেন ফুরিয়ে গেছেন, কিন্তু হি মেড শিওর যে আমরা এই ম্যাচটা সারা জীবনের জন্য মনে রাখবো। সেলিব্রেশনটা করলেন কি, প্রথমে তো যেটা করেন যে গোলমুখের বিপরীতে যে তিনি সেলিব্রেট করা শুরু করেন, সামনে পেলেন না বল বয়কে জড়িয়ে ধরে তার সেলিব্রেশনটা, এইটা বল বয় তো অবশ্যই একটা লেজেন্ডারি ফিগার হয়ে থাকবেন পুরো বেনফিকার জন্য, পুরো বেনফিকার ইতিহাসের জন্য অদ্ভুত একটা রাত। গোল যখন হয়েছে সেলিব্রেশন তো ওখানে বল বয় ছিলই, ম্যাচ শেষ, ফুল টাইম হুইসেল বেজেছে, জোসে মরিনিও ডাগ আউটের সামনে দাঁড়িয়েছেন, মাঠ তার পেছনে, সামনে গ্যালারি, তিনি এইভাবে উদযাপন করছেন। 3 জন আছেন সেই উদযাপনে, একজন জোসে মরিনিও, তার বাম পাশে আছেন হচ্ছে ক্লাবের কোনো একজন কর্তা, আর তার সামনে হচ্ছে বল বয়। মানে বল বয় তিনি তখন নিজেকে এত বেশি পাওয়ারফুল মনে করছেন, তিনি মনে করছেন যে আমি জোসে মরিনিও। এবং এই মুহূর্তটা এরকম হয়েছে যে হু আর ইউ, আই অ্যাম জোসে মরিনিও। জোসে মরিনিও যখন সংকেত দিলেন, তিনিও জানতেন না, তিনি পরিবর্তন করিয়ে ফেলছেন যা করার। তিনি ভাবছেন যে আমি 3-2 গোলে ম্যাচ সিল করে দিব, এবং এরপরে আমি উঠবো কি উঠবো না এটা পরে দেখবো, আমার তো ওঠার কোনো কারণ নাই। এরপরে শেষ মুহূর্তে গিয়ে তাকে বলা হলো আমার আরো একটা গোল প্রয়োজন। সেই মুহূর্তে তিনি সিদ্ধান্ত নিলেন গোলকিপার তুমি সামনে যাও। গোলকিপার যখন গোল করছেন তখন তিনিও জানেন না কেন তিনি গোল করছেন। গোল করার পরে তিনি বুঝেছেন যে এই গোল তাকে কোথায় নিয়ে যাবে। জোসে মরিনিও এই ম্যাচ শেষে যা বলছেন, মরিনিও নিজেও বিশ্বাস করতে পারছেন না যা ঘটেছে। এত অভিজ্ঞ একজন কোচ, 3-2 গোলে জিতছিলাম ম্যাচটা আমরা। ওদেরও একজন ফুটবলার তখন লাল কার্ড দেখেছে, পরে গিয়ে আরো একজন দেখেছেন, মানে 2 জন ফুটবলার রিয়াল মাদ্রিদের লাল কার্ড দেখেছেন। আমি ভাবলাম খেলাটা এখানেই শেষ করতে হবে, সেই অনুযায়ী পরিবর্তন করালাম। এরপরেই আমাকে বলা হচ্ছে এই স্কোর লাইনে কাজ হবে না, আরো একটা গোল করতে হবে। আমাদের লক্ষ্য ছিল রিয়ালকে হারানো, কোয়ালিফাই করা না করা পরের হিসাব। ভাগ্য ভালো যে তখন আমরা ফ্রি কিকটা পেয়েছিলাম, আর আমার মনে হচ্ছিল তুরবিন গোল করতে পারে। আচ্ছা, আমি মানে এই আলোচনার শুরু শেষ কোথায় যাচ্ছে আমি জানি না। তার আগে একবার ওয়েলকাম করি, আপনি দেখছেন দ্য ফুটবল শো, আমি রিফাত মাসুদ, আমার সঙ্গে আছেন শরীফুল হক। আমরা এটা বলতেও ভুলে গেছি। এবার বলেন, চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ স্টেজের হিসাব করলে, লিগ ফেজ বলা হয় এখন যেটাকে, আমার মনে পড়ে না যে এই রকম নাটক এর আগে কখনো চ্যাম্পিয়ন্স লিগের লিগ ফেজ বা গ্রুপ পর্ব মিলিয়ে কখনো হয়েছে। এই ফরম্যাটের তো এটা সেকেন্ড ইয়ার। গত ফরম্যাটে মোটামুটি গ্রুপ ফেজে অনেকগুলো টাইট ম্যাচেস ছিল, স্বাভাবিক। বেনফিকা বার্সেলোনা ম্যাচও তো এরকম লিগ ফেজে ছিল, সেটা ম্যাচও তো অনেক নাটক হয়েছে 5-4 গোলের। কিন্তু পুরো এই 2 সিজন মিলে লাস্টের দিনের নাটকীয়তা এর বাইরে কখনো জমেনি। আপনি হয়তো এই বছরের চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে একটু অভিযোগ করতে পারেন যে সেরকম মাঝখানে একটু ঝিমিয়ে গিয়েছিল, যে ধরনের একদম পুষিয়ে দিয়েছে, একদম ফুল অন টিকেট উসুল, পয়সা উসুল। আমরা রিয়াল মাদ্রিদের পার্ট আসলে একটু কথা বলা দরকার, কারণ হচ্ছে হ্যাঁ মানে ওই লাল কার্ড অ্যান্ড এভরিথিং, কিন্তু আপনি দেখেন যে এই ম্যাচটা শেষ হয়ে গেছে। হানসি ফ্লিককে প্রশ্ন করা হয়েছে যে আপনি কি লাস্টের পার্ট দেখেছেন কিনা। হানসি ফ্লিক পর্যন্ত প্রেস কনফারেন্সে গিয়ে বলেছেন হ্যাঁ আমি লাস্টের পার্টটা দেখেছি, বেনফিকা গোলকিপার গোল করেছে, ভালো গোল করেছে, এর বেশি কিছু বলেন। উনি কিন্তু জানেন না, উনি প্রেস কনফারেন্স রুমে ঢুকবেন হানসি ফ্লিক, তার আগে ওইখানে যে টেলিভিশনগুলো থাকে ওই টেলিভিশনে তিনি যাওয়ার সময় এক ঝলক দেখে গেছেন যে বেনফিকার গোলকিপার গোল করেছেন। কারণ এই গোলের মাহাত্ম্য আসলে কি এইটা জানার কোনো উপায় হানসি ফ্লিকের সামনে নাই। এই একই ঘটনা ঘটেছে ম্যানচেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওলার সঙ্গে। পেপ গুয়ার্দিওলারা এই ম্যাচ দেখছেন অন্য কারণ যখন স্কোর লাইন 3-2, রিয়াল মাদ্রিদ যদি আরেকটা গোল করে তাহলে ম্যানচেস্টার সিটি টপ 8 থেকে নেমে যাবে 9 এর ভেতরে, আর রিয়াল মাদ্রিদ চলে যাবে টপ 8 এ, তাদেরকে প্লে অফ খেলতে হবে না। ওই ম্যাচে যখন দেখা যাচ্ছে যে 3-2 গোলে বেনফিকা জিতছে রিয়াল মাদ্রিদের বিপক্ষে, তখন পেপ গুয়ার্দিওলা ভাবছেন যে গোলকিপার কেন এদিক থেকে ওদিকে যাচ্ছে, এটা কি আমার এগেইনস্টে কোনো ষড়যন্ত্র কেন রে ভাই। তিনি নিজে পরে ব্যাখ্যা করছেন আমরা সবাই ড্রেসিং রুমে বসে খেলাটা দেখছিলাম, ততক্ষণে ম্যানচেস্টার সিটি জিতে গেছে, তাদের ম্যাচ শেষ। বেনফিকার কি প্রয়োজন আমাদের সে ধারণা ছিল না, দেখলাম গোলকিপার উঠে যাচ্ছে বক্সের ভেতরে, আমরা ভাবছিলাম এ কি করে।
তোমার গোলের পোস্টের নিচে থাকা উচিত, মাদ্রিদ তো নইলে সমতায় ফিরে যাবে, এটা ভাবছিলেন পেপ গার্দিওলা। কিন্তু জোসের এই দারুণ পরিকল্পনা কাজে দিয়েছে, তাই না? চতুর্থ গোল করাটা, মানে এমনও দিন এসছে বন্ধু যে হয়ে পেপ গার্দিওলা জোসে মরিনিওর প্রশংসা করছেন প্রেস কনফারেন্সে এসে, যে ম্যাচে তার